শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে আমি দ্বাদশ অধ্যায়ের ব্যাংক ও গ্রাহক এটা নিয়ে আলোচনা করব। ফিনান্স ও ব্যাংকিংয়ে ব্যাংক ও গ্রাহক। এ অধ্যায়ে ব্যাংক ও গ্রাহক, তোমরা জানো ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ দানের মাধ্যমে মুনাফা অর্জন করে, তাকে আমরা ব্যাংক বলি। এবং গ্রাহক হচ্ছে যিনি ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করেন, তিনি হচ্ছেন গ্রাহক। ব্যাংক এবং গ্রাহকের এই যে চুক্তিবদ্ধ সম্পর্ক, এটা মূলত ব্যাংকের একটি হিসাব খোলার মাধ্যমে তৈরি হয়। তোমরা জানো, আগের দিন আমি বলেছিলাম আগের ক্লাসে যে ফর্ম পূরণের মাধ্যমে আমরা ব্যাংকে হিসাব খুলতে পারি এবং হিসাবগুলো কীভাবে খোলা যাবে এগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে ব্যাংক এবং গ্রাহকের এই যে সম্পর্কের যে ধরন, সে ধরন আলোচনা করার আগে বলি ব্যাংকার কাকে বলে। ব্যাংকার হচ্ছে যিনি বা যে প্রতিষ্ঠান বা কর্পোরেশন এই ব্যাংকের সমস্ত কার্যাবলী পরিচালনা করবেন, অর্থাৎ মূলধন সংগ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু, তিনি হচ্ছে ব্যাংকার। এবং যিনি এই সেবা এবং লেনদেনের সঙ্গে যুক্ত থাকবেন ব্যাংকের সঙ্গে, তিনি হচ্ছে গ্রাহক। তো ব্যাংকের এই যে সম্পর্কটা, ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক, এটা মূলত নির্ভর করে বিশ্বাসের উপরে। বিশ্বাস, সততা এবং নিষ্ঠা যদি না থাকে তাহলে কিন্তু এই ব্যাংক ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংক ব্যবসার মূল মন্ত্রই হচ্ছে বিশ্বাস। তা ব্যাংক এবং গ্রাহকের এই সম্পর্কে 1 নম্বরে আছে ডেটর ও ক্রেডিটর সম্পর্ক। ডেটর ও ক্রেডিটর সম্পর্ক। ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক বলতে আমরা বুঝি, যখন ব্যাংকে আমি টাকা জমা দেই তখন ব্যাংক হিসাব ডেবিট এবং যে গ্রাহকের হিসাবটা ক্রেডিট লেখা হয়। আবার যখন ব্যাংক থেকে টাকা উঠানো হয় তখন এর বিপরীত অবস্থা বিরাজ করে, অর্থাৎ ক্রেডিটর যেটা আছে আমার গ্রাহকের হিসাব, সেটা ডেবিট হবে এবং ব্যাংক হিসাব তখন ক্রেডিট হবে। এরপর 2 নম্বরে আছে চুক্তিবদ্ধ সম্পর্ক। তোমরা জানো ব্যাংক এবং গ্রাহকের মধ্যে এই যে সম্পর্কটা তৈরি হয়, এটা কিন্তু একটা চুক্তির ভিত্তিতে। দেখা যাচ্ছে আমাদের যে হিসাবগুলো ছিল এর আগে, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব, আমি এটা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করেছিলাম। আবারও বলছি যে চলতি হিসাবটা হচ্ছে প্রতিদিন যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা যাবে। আর সঞ্চয়ী হিসাবটা যেটা সেভিং অ্যাকাউন্ট, এটাই দেখা যাচ্ছে কি তুমি যতবার ইচ্ছা ততবার টাকা জমা রাখতে পারবে, কিন্তু সপ্তাহে অন্তত 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারবে না। এবং স্থায়ী যে এটা ছিল আমাদের স্থায়ী বা ফিক্সড ডিপোজিট, যেটা স্থায়ী হিসাব, এইখানে কিন্তু 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর এরকম সময়ে, নির্দিষ্ট সময়ের শেষেই তোমাকে টাকাটা তুলতে হবে। যদি এর আগে তোলো তাহলে ওর যে মুনাফাটা, সে মুনাফাটা পাওয়া যাবে না। আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এইখানে চুক্তিবদ্ধ সম্পর্ক কিন্তু তোমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে যদি তোমরা এটা বুঝতে পারো যে
চলতি হিসাবের যে নিয়ম, ওই নিয়মেই তোমাকে হিসাব খুললেই ওই নিয়মেই তোমাকে সম্পূর্ণ লেনদেনগুলো ব্যাংকের সঙ্গে করতে হবে। এবং যখনই তুমি সঞ্চয় হিসাব খুলবে তখনও কিন্তু যে নীতি আছে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়ার ওটা পালন করতে হবে। এই যে সম্পর্কটা তৈরি হলো ব্যাংকের সঙ্গে, এটাকে আমরা বলতেছি চুক্তিবদ্ধ সম্পর্ক। এরপরে 3 নম্বরে আসতেছে গ্রাহকের ওসি। গ্রাহকের ওসি ব্যাংক গ্রাহকের ওসি হিসাবে বিভিন্ন প্রকার লেনদেনগুলো সংরক্ষণ করে এবং দেনা পাওনা পরিশোধ করে। এই জন্যে আমরা গ্রাহকের ওসি হিসাবে ব্যাংকে আখ্যায়িত করছি। এরপর আছে 4 গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের প্রতিনিধি প্রতিনিধি গ্রাহকের প্রতিনিধি গ্রাহক তার প্রতিনিধি বা এজেন্ট হিসাবে ব্যাংকে ব্যবহার করতে পারে, অর্থাৎ ব্যাংকে যাবতীয় কাজ সম্পন্ন করতে পারে। এই জন্যে গ্রাহকের প্রতিনিধি হিসাবেও ধরে নেওয়া হয়। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রাহকের প্রতি ব্যাংকের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। এখানে 1 নম্বর পয়েন্টে আছে অর্থ ফেরত। তোমরা জানো ব্যাংকে সাধারণত মানুষ তাদের বা জনসাধারণ তাদের সঞ্চয়কৃত অর্থ জমা রাখে। এই জমাকৃত অর্থ একটা নির্দিষ্ট সময়ে প্রয়োজনে দেখা যাচ্ছে যে কেউ গ্রাহক তার ব্যাংকের হিসাব থেকে উত্তোলন করতে যেতে পারে, তখন ব্যাংকের দায়িত্ব হচ্ছে অর্থটা ফেরত দেয়া। প্রয়োজন অনুযায়ী যে যতটুকু টাকা রেখেছে সেই পরিমাণ অর্থ তাকে ফেরত দেয়া। এর ভিতরে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে রাখি, যদি ব্যাংকে আমাদের যে নির্দিষ্ট পরিমাণ জমা টাকা আছে সেই টাকার বেশি আমি কখনো চেকে লিখি, এটাকে আমরা বলি ব্যাংক জমা অতিরিক্ত। তোমাদের হয়তো মনে আছে যে হিসাব বিজ্ঞানে আমরা ব্যাংক জমা অতিরিক্ত একটি শব্দ কিন্তু সবসময় ব্যবহার করি, যেটা রেওয়া মিলে আছে, জাবেদায়ও অনেক সময় থাকে। তো দেখা যাচ্ছে এই ব্যাংক জমা অতিরিক্ত অর্থ বলতে বোঝায় ব্যাংকে আমার যে পরিমাণ টাকা আছে তার থেকে বেশি চেকে লেখা। সব সময় কিন্তু সবাইকে ব্যাংক এই টাকাটা দেয় না। যাদের সুনাম রয়েছে ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত, এবং দেখা যাচ্ছে ব্যবসায়িক লোক প্রতিনিয়ত লেনদেন করেন ব্যাংকের সঙ্গে, এরকম ব্যক্তিকে কিন্তু ব্যাংক এই টাকাটা দেয় ও ব্যাংকের যে জমা আছে তার থেকে অতিরিক্ত। তো এটাকে আমরা বলি ব্যাংক জমা অতিরিক্ত। কিন্তু সবার ক্ষেত্রে এই অর্থ ফেরতের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত টাকা ব্যাংক দেবে না। এরপরে 2 হচ্ছে সুদ প্রদান। সুদ প্রদান ব্যাংকে যে নির্দিষ্ট পরিমাণ টাকা আমানত হিসেবে গ্রাহক রাখবে সেই টাকাটাকে যে সুদ হবে সেই সুদটাও ব্যাংকের গ্রাহককে প্রদান করার দায়িত্ব, কারণ সুদ প্রদান না করলে সে কিন্তু উৎসাহিত হবে না। 3 হচ্ছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষা এই গোপনীয়তা রক্ষা বলতে বোঝা যাচ্ছে যে আমার হিসাবে যে টাকা আছে বা আমার লেনদেনের যে ব্যবস্থা রয়েছে এটা সম্পূর্ণ গোপন থাকবে, ব্যাংক এবং ওই গ্রাহকের মাঝেই থাকবে। অন্য কোনো তৃতীয় কোনো পক্ষ এই ব্যালেন্স জানবে না, অর্থাৎ জের, ব্যাংকের যে জেরটা
তার হিসাবে কত টাকা জমা আছে এটা জানবে না। এটাকে বলা হচ্ছে গোপনীয়তা রক্ষা। ব্যাংক অবশ্যই গ্রাহকের এই গোপনীয়তা রক্ষা করবে। এরপর তোমার যেটা রয়েছে যে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। ব্যাংকের প্রতি যেমন গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব আছে, তেমনি ব্যাংকের প্রতিও গ্রাহকের দায়িত্ব রয়েছে। এক হচ্ছে ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ একজন গ্রাহক যদি ঋণ গ্রহণ করে তার নির্দিষ্ট সময়ে মুনাফা এবং ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। গ্রাহককে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আজকে একজন ব্যক্তি প্রয়োজনে ঋণ নিচ্ছে, সে যদি সময় মতো ঋণটা পরিশোধ না করে তাহলে কিন্তু আর একজন গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত হবে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক যেহেতু সবার আবদার মেটানোর বা চাহিদা মেটানোর চেষ্টা করে, একজন ব্যবসায়ী দেখা যাচ্ছে কোথাও কোনো আর্থিক সংকটে পড়লে ব্যাংক তাকে সহযোগিতা করে। তো যখনই এই ব্যাংকের চাহিদা মাত্র এই টাকাটা পাওয়া যাবে, তখন কিন্তু অনেকেই অর্থ সংগ্রহ করে ওই অর্থটা আর ফেরত দিতে ইচ্ছা করে না বা আগ্রহ থাকে না। কিন্তু অবশ্যই উচিত যে ঋণটা পরিশোধ অবশ্যই তাকে করতে হবে, কারণ ব্যাংকের এই যে মূলধন বা পুঁজি, এটা যদি তাকে সরবরাহ না করে তাহলে সে অন্যকে ঋণ দান থেকে বঞ্চিত হয়। 2, সুদসহ অন্যান্য কাজের সহযোগিতা। সুদসহ অন্যান্য কাজে সহযোগিতা। একজন গ্রাহক টাকা বা ঋণ নেওয়ার পরে যে সুদ হয় প্রতিনিয়ত তার এই সুদটা পরিশোধ করতে হবে এবং অন্যান্য যে কাগজপত্র আদি জমা দিতে হয় সেই ক্ষেত্রে কোথাও কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন হলে সেটা সেই কাজেও তাকে সহযোগিতা করতে হবে। এরপরে আমাদের কিছু চেক অঙ্ক গ্রাহকের আর একটা পয়েন্ট ছিল যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনার ওই সময় আনতে পারিনি, সেটা হচ্ছে চেক অঙ্কন। যখন আমরা চেক অঙ্কন করি, অর্থাৎ তোমরা জানো যে ব্যাংকে হিসাব খুললে আমাদের 2টি বই দেওয়া হয়, একটি জমা বই, একটি চেক বই। এই জমা বইয়ে আমি যখন অর্থ জমা রাখবো তখন সম্পূর্ণরূপে জমা দেওয়ার জন্য শুধু ওই বইটা ব্যবহার করা হবে, এবং চেক বইটা হচ্ছে যত আমি টাকা উত্তোলন করব এই উত্তোলিত টাকা ওঠানোর জন্য আমি ব্যাংকের এই চেক বইটা ব্যবহার করব। তা এখন আমাদের এই চেকগুলো আবার বিভিন্ন প্রকার আছে। চেকের প্রকারভেদ। চেকের প্রকারভেদ। এখানে এক আছে বাহক চেক। বাহক চেক, এটা আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি পরে। হুকুম চেক, এরপর হচ্ছে হুকুম চেক, হুকুম চেক। 3 হচ্ছে দাগ কাটা চেক।
এই 3 প্রকারের চেক সাধারণত ব্যবহার করা হয়: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। যখন আমরা বাহক চেক বলতে যিনি বহন করবেন, অর্থাৎ ওই চেকটি যেই নিয়ে যাবে ব্যাংকে বা উপস্থাপন করবে, তাকেই ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে, তাকে আমরা বলবো বাহক চেক। এরপর আছে হুকুম চেক। এই হুকুম চেকে যে ব্যক্তির নাম উল্লেখ থাকবে চেকে, ওই ব্যক্তি একমাত্র ওই টাকাটা উত্তোলন করতে পারবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি ওই চেক বহন করলে তিনি টাকা বা অর্থ উত্তোলন করতে পারবেন না। আর দাগ কাটা চেক হচ্ছে বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগে সমান্তরাল বাম পাশে, বাম সাইডে যেটা বাম পাশে আর এই সমান্তরাল দুটি রেখা টেনে দিলে এটা হুকুম চেক, দাগ কাটা চেক হবে। এবং এর ভিতরে অ্যান্ড, কং এই ধরনের বা এসি এরকম ধরনের কিছু উল্লেখ থাকবে। তখন এই অর্থটা সরাসরি উত্তোলন করা সম্ভব হবে না, যে কোনো হিসাবে জমা রেখে তারপরে এই টাকাটা ওঠাতে হবে। তাহলে তোমরা এই যে বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক, এই 3 প্রকার চেকের কথা জানলে। এরপর আছে ব্যাংকের অন্যান্য কিছু তথ্য বা বিলুপ্ত সাধন। একটা হিসাবের বিলুপ্ত সাধনের যে এইগুলো, ব্যাংকের যে হিসাব বন্ধ করা, এটা হচ্ছে দেউলিয়া হওয়া, দেউলিয়া 1, 2 মানসিক ভারসাম্য হারানো, 3 জের স্থানান্তর, 4 হচ্ছে অনেক দিন যাবত বা বহুদিন যাবত লেনদেন না করা, লেনদেন না করা। লেনদেন না করা, অনেক দিন যাবত লেনদেন না করা। 5 হচ্ছে গার্নিশি অর্ডার, গার্নিশি অর্ডার। 6 হচ্ছে হিসাব বন্ধ করার ইচ্ছা, হিসাব বন্ধ করবার ইচ্ছা। হিসাব বন্ধ করার ইচ্ছা। এখানে প্রথম হচ্ছে দেউলিয়া। যদি কোনো গ্রাহক একদমই অর্থ সম্পদ না থাকে, অর্থাৎ নিঃস্ব হয়ে যায়, তাহলে তখন তার ব্যাংকের হিসাব বন্ধ ঘোষণা করা হয়। মানসিক ভারসাম্য হারানো, একজন ব্যক্তি এখন সুস্থ আছে, কিছুদিন পরে সুস্থ সে নাও থাকতে পারে। একটু পরে কি হবে, আমরা যারা মানুষ আসলে পৃথিবীতে বসবাস করি, একটু পরে মানে এক মুহূর্ত পরে কি হবে এটা কিন্তু কেউ জানে না। দেখা যাচ্ছে একজন মানুষ হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো, তখন তার ওই হিসাবটা বন্ধ করা হবে। এরপরে জের স্থানান্তর, অর্থাৎ একজন ব্যক্তির হিসাবে যে পরিমাণ ব্যালেন্স বা জের আছে, ওটা যদি সে সম্পূর্ণটা অন্য কোনো হিসাবে বা অন্য কোনো ব্যাংকে নিয়ে স্থানান্তর করে, তখন তার হিসাব বন্ধ হয়ে যাবে। এরপর আছে অনেক দিন যাবৎ লেনদেন না করা। তিনি যদি কোনো কারণে অনেক দিন যাবৎ হিসাবে অন্তত মাসে 6 মাসে একবার বা 2 বার এরকমও কখনো যদি লেনদেন না করেন, তখন তার হিসাব বন্ধ হয়ে যাবে। এরপর আছে গার্নিশিং অর্ডার। আদালত কর্তৃক যদি কোনো গার্নিশিং অর্ডার থাকে ওই ব্যক্তির ক্ষেত্রে, তখন হিসাব বন্ধ করে দিতে হবে। এরপর আছে হিসাব বন্ধ করবার ইচ্ছা। যদি কোনো গ্রাহক মনে করেন যে আমি আর হিসাবটা চালু রাখবো না, তখন ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করে তিনি তার হিসাব বন্ধ করে দিতে পারবেন।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সঙ্গে আমার আজকের এই বিষয়গুলো। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজগুলো তোমরা খাতায় তুলে নাও। বাড়ির কাজ এক হচ্ছে ব্যাংকার কাকে বলে। ব্যাংকার কাকে বলে? তোমরা বইয়ের যে প্রথমেই দেখবা এর উত্তরগুলো সুন্দর করে লেখা আছে। 2, গ্রাহকের প্রতি ব্যাংকের তিনটি দায়িত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, ব্যাংকের হিসাব বন্ধের কারণ। 4টি কারণ লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছোট ছোট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এইগুলোই তোমাদের বইয়ের থেকে এমসিকিউ আকারে তৈরি করলে দেখবে যে তোমাদের পুরো অধ্যায়টা সুন্দরভাবে জানা হয়ে যাবে। বাসায় যেহেতু তোমরা এখন অবসর সময় কাটাচ্ছ, তোমাদের যে পড়াগুলো এইগুলোই আবার তোমরা পুনরায় পড়লে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।